ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, মানে সবেমাত্র ফিফথ সেমিস্টারে উঠেছো, তোমাদের যে ডিএসসিসি 9 পেপারটি রয়েছে ভারতের ইতিহাস 1526 থেকে 1605, অর্থাৎ মুঘল যুগের প্রথম অর্ধেক, এই পেপারটির সিলেবাস নিয়ে প্রথমে আলোচনা করব, তারপরে তার সাজেশন দেব এবং সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তরও ইতিমধ্যে আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও তোমরা পেয়ে যাবে। এত কিছু বিষয় নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। তো এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের ফিফথ সেমিস্টারের ডিএসসিসি 9 পেপার নিয়ে কোনো টেনশন বা চিন্তা থাকবে না। সমস্ত প্রশ্নের উত্তর এবং সিলেবাসে কি রয়েছে ডিটেলসে তোমরা বুঝতে পারবে। যে সাজেশন তোমাদের জন্য আমি এনেছি সেই সাজেশনে মাত্র 10টি প্রশ্ন আমি রেখেছি। এই 10টির মধ্যেই তোমরা 100% কমন পাবে। তোমাদের কোনো লাস্ট মিনিট সাজেশন বা টপ 6 কোশ্চেন এসব কিছুই দেখার প্রয়োজন নেই। এই 10টা টপ 10 ইম্পর্টেন্ট প্রশ্ন যদি তোমরা দেখো, এর মধ্যেই তোমরা 100% কমন পাবে। তার আগে আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো, পেপারটি হচ্ছে ডিএসসিসি 9। এই পেপারটির নাম ভারতের ইতিহাস। টাইম পিরিয়ড কত? 1526 থেকে 1605। 1526-এ বাবর ভারতবর্ষে আসেন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, সুলতানি সাম্রাজ্য ধ্বংস করে দিয়ে। আর 1605-এ আকবর মারা যান, অর্থাৎ আকবরের রাজত্বকাল শেষ। তাহলে বাবর, তারপরে হুমায়ুন, এর মাঝে শেরশাহ ঢুকছেন এবং শেষে আকবর। এই 4 জন সম্রাটের কীর্তি কাহিনী আমাদেরকে পড়তে হবে এই পেপারটিতে। তা যেহেতু এটা 1526 থেকে 1605 মুঘল যুগের প্রথম দিককার ইতিহাস, তাই এটাকে আমরা বলবো যে মুঘল ভারতের ইতিহাস। পেপারটির নাম মুঘল ভারতের ইতিহাস। কি রয়েছে দেখো এখানে, পেপারটি একটু ভালো করে আমরা যদি দেখি, 5টি মডিউল আছে। তোমরা তো ইউনিট ধরে বোঝার চেষ্টা করো, তাই এই ইউনিট করা আছে 5টি। ইউনিটের যে মেন যে নামটা রয়েছে, টাইটেল, সেই টাইটেলগুলো এখানে তুলে ধরা হয়েছে। ইতিহাসের উপাদান। কোন ইতিহাসের উপাদান? মুঘল যুগের ইতিহাসের উপাদান। মুঘল যুগের ইতিহাস জানতে গেলে আমরা কিভাবে জানতে পারি? সে সমস্ত ঐতিহাসিক উপাদানগুলো রয়েছে সেগুলো থেকে। তাহলে মুঘল যুগের ইতিহাসের উপাদানগুলো কি? মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক ছিলেন আবুল ফজল। আবুল ফজলের ইতিহাস গবেষণা পদ্ধতি কেমন ছিল? এটা একটা বড় 20 নম্বরের প্রশ্ন। এবং আবুল ফজলের পাশাপাশি বদাউনি ছিলেন। বদাউনি তার মুনতাখাবুল তোয়ারিক লেখেন, আকবরকে সমালোচনা করেন। তা এই বদাউনির উপরে আমাদেরকে পড়তে হবে। মুঘল যুগে অনেক বিদেশি পর্যটক ভারতে আসেন এবং তারা ভ্রমণ বৃত্তান্ত লিখে যান। তো এই বিদেশি পর্যটকদের যে বিবরণ সেগুলো পড়তে হবে, বা ইতিহাসের উপাদান হিসেবে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ। আবার বার্নিয়ে, ফ্রাঁসোয়া বার্নিয়ে লিখেছিলেন ট্রাভেল অফ দ্য মুঘল, এই গ্রন্থটাও কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া মুঘল সম্রাটরা আত্মজীবনী লিখতেন, সেই আত্মজীবনী বা ইতিহাসের উপাদান সেখানে কতটা পাওয়া যায়, মুঘল যুগের ইতিহাস আমরা সেখান থেকে কতটা জানতে পারি। যেমন বাবরনামা, তুজুকি বাবরি, জাহাঙ্গীর নামা, এই সমস্ত গ্রন্থ কিন্তু আমাদেরকে এখানে পড়তে হবে। তাই এগুলো সবই হচ্ছে ইতিহাসের উপাদান। এবং এই মুঘল যুগের ভাষা ছিল সরকারি ভাষা ফার্সি। ফার্সিতে অনেক বইপত্র লেখা হয়, ইতিহাসের গ্রন্থ অনেক লেখা হয়। তাই এই ফার্সি ঐতিহাসিক উপাদান কি রয়েছে, বিদেশি পর্যটকদের বিবরণ কি রয়েছে, মুঘল যুগের ইতিহাসের উপাদান কি কি রয়েছে, আত্মজীবনীমূলক ইতিহাসের উপাদান কি কি রয়েছে, সব কিছু নিয়ে আমাদেরকে এই ফার্স্ট ইউনিট বা মডিউল পড়তে হবে ইতিহাসের উপাদান। তোমরা যারা সিলেবাস বুঝতে চাও না, ডিরেক্ট সাজেশন চাও, তোমরা স্কিপ করে সাজেশনে চলে যেতে পারো। দেখো এখানে 2 নম্বরে যেটা রয়েছে, মুঘল শাসন প্রতিষ্ঠা। মুঘল শাসন ভারতবর্ষে প্রতিষ্ঠা করেন কে? বাবর। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে শেষ যে লোদি সুলতান ইব্রাহিম লোদি, তাকে পরাজিত নিহত করে এদেশে সুলতানি সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাদশাহ উপাধি দেন, ইনি প্রথম সম্রাট, মুঘল সম্রাট। তা বাবরের মৃত্যুর পর এরপরে হুমায়ুন আসে। হুমায়ুনের সাথে শেরশাহের বারবার যুদ্ধ বাধে। চৌসা এবং বিলগ্রামের যুদ্ধে হুমায়ুন পরাজিত হন, তিনি পারস্যে পালিয়ে যান, 15 বছর সেখানে ছিলেন। তারপর তিনি আবার 1555 নাগাদ ভারতবর্ষে আসেন এবং তখন বা ততদিনে শেরশাহের বংশধর ইসলাম খাঁ তিনি রাজত্ব করছেন। তাকে সিরহিন্দের যুদ্ধে পরাজিত করে আবার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের পুত্র হুমায়ুন। তাহলে আমরা এখানে কি পড়ছি? বাবর যে ভারতবর্ষে এলেন তখন ভারতের উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেটা আমাদেরকে যেমন পড়তে হবে। বাবরের ভারত আক্রমণের ফলে কি হলো, তাৎপর্য গুরুত্বটা কি, বাবরের ভারত আসার ফলে ফলাফলটা কি দাঁড়ালো, এটা একটা প্রশ্ন। আবার হুমায়ুনের যে কৃতিত্ব বা হুমায়ুনের সাথে শেরশাহের যে দ্বন্দ্ব, যাকে আমরা বলি মুঘল আফগান দ্বন্দ্ব, কারণ শেরশাহ আফগান ছিলেন। তো এই মুঘল আফগান দ্বন্দ্বটা চলে 2 পানিপথের যুদ্ধের মাঝখানের সময়টা, 1526 আর 1527
1556, দ্বিতীয় পানিপথ 1556 আর প্রথম পানিপথ 1526। এই 26 থেকে 56 এই যে 25 বছর, এই 25 বছরে ভারতে মুঘলদের সাথে আফগানদের বারে বারে কিন্তু যুদ্ধ হয়। তো এই মুঘল আফগান দ্বন্দ্ব এই সময়টার মধ্যে কেমন ছিল সেটা পড়তে হবে, এবং সেটা পড়তে গিয়ে আমাদের শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে বিরোধও ভালো করে পড়তে হবে। তাই যাই হোক, এখানে শেরশাহ চলে এলেন হুমায়ুনকে হটিয়ে। শেরশাহ সিংহাসনে বসে 1540 সিংহাসনে বসে 1545 পর্যন্ত মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন। তারপর কালিঞ্জর দুর্গে হঠাৎ একটা বোমা ফেটে তার মৃত্যু হয়। কিন্তু এই 5 বছরে তিনি যে কোন জাতের একজন প্রশাসক তিনি কিন্তু দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। তিনি একটা সুন্দর মুদ্রা ব্যবস্থা চালু করেন, যে মুদ্রা ব্যবস্থা ব্রিটিশ সরকারের রাজত্বকাল পর্যন্ত ভারতে চালু ছিল। এছাড়া তিনি যে কবুলিয়াত এবং পাট্টা ব্যবস্থা চালু করেন, জমিগুলোকে মাপযোগ করেন এবং তাদের জমির উৎপাদন অনুসারে জমিগুলোকে ভাগ করেন, মাঝারি, উৎকৃষ্ট, নরেশ, সরেশ এরকম বিভিন্ন ক্যাটাগরিতে। এছাড়া ঘোড়ার পিঠে ডাক চলাচল ব্যবস্থা করেন, দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বিস্তারের জন্য একাধিক রাস্তা তৈরি করেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেছিলেন। তা শেরশাহ একজন প্রশাসক হিসেবে একেবারে পারফেক্ট ছিলেন। তিনি যদি আর কিছুদিন বেঁচে থাকতেন তাহলে কিন্তু এই মুঘল সাম্রাজ্য ভারতে আর প্রতিষ্ঠিত হতো না। কিন্তু তিনি দুর্ভাগ্য যে তিনি দিয়ে হঠাৎ একটা বোমার আঘাতে তিনি মারা যান। তা যাই হোক, শেরশাহের এই প্রশাসনিক কীর্তিকলাপ আমাদেরকে কিন্তু পড়তে হবে। বাবরের পরে, হুমায়ুনের পরে শেরশাহ আমাদেরকে পড়তে হবে। শেরশাহের পরে শেরশাহের আবার আসছেন 1 বছরের জন্য হুমায়ুন, এবং হুমায়ুন 1 বছর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তিনি মারা যাচ্ছেন। দ্বিতীয় পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে উঠে আসছেন আকবর। আকবরের রাজত্বকাল শুরু হচ্ছে 1556 থেকে, এবং তিনি 50 বছরেরও বেশি সময় কিন্তু রাজত্ব করছেন। 1556 থেকে 1605 এই টাইমটা পর্যন্ত তিনি কিন্তু রাজত্ব করে যাচ্ছেন। তো সেগুলো আমরা পড়ছি পরের ইউনিটে। দেখো, আকবরের অধীনে কি কি আসছে না, মনসবদারি প্রথা। আকবর যে মনসবদারি প্রথা চালু করেছিলেন, মানে প্রশাসনিক ক্ষেত্রে এক অভিনব পদ্ধতি। মনসব মানে পদ, পদমর্যাদা। যে যেরকম সরকারি কর্মচারী তার সেই অনুযায়ী তার মনসব ঠিক হবে এবং সেই অনুযায়ী তাকে বেতন দেওয়া হবে। বেতনের পরিবর্তে তাকে কিছু জমি দেওয়া হবে, সেই জমি থেকে রাজস্ব পাবে, সেটাই তার বেতন। যখন জমি দেওয়া হচ্ছে সেই জমিটাকে দেওয়াকে বলা হচ্ছে জায়গির। জায়গির দেওয়া হচ্ছে কাকে দেওয়া হচ্ছে? একজন মনসবদারকে। মনসবদারকে একজন পদমর্যাদাধারী সরকারি আধিকারিক। তাই সরকারি আধিকারিক যিনি মনসবদার, এবং তাকে বেতন দেওয়া হচ্ছে জমির মাধ্যমে, অর্থাৎ জায়গির। তাই তিনি হয়ে যাচ্ছেন জায়গিরদার। তাই এইভাবে মনসবদার এবং জায়গিরদারি প্রথা একে অপরের পরিপূরক একটা ব্যবস্থা আকবর কিন্তু চালু করেছিলেন, যেটা অভিনব একটা পদ্ধতি ছিল। এই মনসবদারি প্রথা, জায়গিরদারি প্রথা এগুলো আমাদেরকে পড়তে হবে খুব ভালো করে। এছাড়া আকবর রাজপুত নীতি নিয়েছিলেন, কারণ এদেশে হিন্দু শক্তির প্রাণকেন্দ্র ছিল রাজপুত। তাদের সাথে আকবর বিরোধিতায় নামেননি, বরঞ্চ তাদেরকে বন্ধু করে নিয়েছিলেন, নিয়ে তাদেরকে দিয়ে তার সাম্রাজ্যকে আরো মজবুত করে গড়ে তুলেছিলেন আকবর। এটাই ছিল তার রাজপুত নীতি, এবং এটা করতে গিয়ে আকবর রাজপুতদের সাথে বন্ধুত্ব করে তোলেন, অনেক রাজপুত রাজকন্যাকে বিবাহ করেন, করে একটা সম্প্রীতি গড়ে তোলেন এই রাজপুতদের সাথে। তাহলে তার রাজপুত নীতিটা কি ছিল আমাদেরকে পড়তে হবে। আকবরের সময় অভিজাত কারা ছিল, আমির ওমরাহ, এই যে অভিজাত, তাদের গঠন কেমন ছিল, গ্রামীণ সমাজের গঠন কেমন ছিল, এগুলো আমাদের পড়তে হবে। উলেমা, ধর্মগুরু যারা ছিলেন, সেই উলেমাদের সাথে আকবরের কি সম্পর্ক ছিল। স্বাভাবিকভাবে এদের বিরোধিতা বাদে আকবরের সাথে উলেমাদের, এবং এখানে আকবরের যে ধর্ম, আকবর সমস্ত ধর্মের মূল বিষয় নিয়ে সম্রাট অশোকের মতো একটা আলাদা ধর্ম প্রবর্তন করেন, যার নাম দিন ই ইলাহি, এবং ধর্ম আলোচনার জন্য একটা ধর্ম উপাসনালয় তৈরি করেন, যার নাম ইবাদতখানা। এই ধর্মের মূল আদর্শ ছিল সৌভ্রাতৃত্ব, অর্থাৎ একে অপরের মধ্যে বন্ধুত্ব, যাকে বলা হয় সুল ই কুল। তো এগুলো আমাদেরকে পাশাপাশি পড়তে হবে, ইবাদতখানা, সুল ই কুল, দিন ই ইলাহি। পাশাপাশি আকবরের সাথে উলেমাদের বিরোধিতার কারণ, আকবরের ধর্মনীতির বিবর্তন। কারণ আকবরের এই 50 বছরের রাজত্বকালে তার ধর্মনীতি বারে বারে বিবর্তিত হয়েছে, বারে বারে চেঞ্জ এনেছেন তিনি, পরিবর্তন এনেছেন, সেগুলোও আমাদেরকে পড়তে হবে। এরপরে দেখো রয়েছে সমাজ ও অর্থনীতি। সমাজ অর্থনীতি বলতে মুঘল যুগের সমাজ কাঠামো কেমন ছিল, গ্রামীণ স্তরে কারা উঁচুতে ছিল, কারা নিচুতে ছিল, কৃষকদের অবস্থান কোথায় ছিল, ধনীদের অবস্থান কোথায় ছিল। অর্থনীতি, অর্থনীতি বলতে এই সময় মুঘল যুগের কৃষি ব্যবস্থা কেমন ছিল, কৃষিকে কেন্দ্র করে কৃষকদের অবস্থা কেমন ছিল, কৃষকরা কেন বারে বারে বিদ্রোহ করেছিল। অকৃষি যে সমস্ত উৎপাদন, অর্থাৎ প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে যে সমস্ত অকৃষিজাত উৎপাদন ছিল সেগুলো কি, প্রধান প্রধান কৃষিজ ফসলগুলো কি ছিল, জমিদার কারা ছিল। মুঘল যুগেই প্রথম ভারতবর্ষে জমিদার কথাটা চালু হয়, এবং এই জমিদারদের অনেক আবার ভাগ ছিল। সেই জমিদার কারা ছিল, মুঘল যুগের বাণিজ্য কেমন ছিল, বিশেষ করে আভ্যন্তরীণ বাণিজ্য, বহির্বাণিজ্য। বহির্বাণিজ্য বলতে এখানে আরব সাগর দিয়ে যে বাণিজ্য হতো, সেই
আরব সাগরীয় বাণিজ্য কেমন ছিল, এবং এই সব কিছু নিয়ে হচ্ছে অর্থনীতি, মুঘল যুগের অর্থনীতি আমাদেরকে এখানে পড়তে হবে। এছাড়া মুঘল যুগে এই আকবরের উপরে, আকবরের যে সাম্রাজ্য বিস্তার নীতি ছিল, তিনি সারা দেশে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, বিরাট বড় এক সাম্রাজ্য তৈরি করেন। তা তার এই সাম্রাজ্য বিস্তার নীতিটা কেমন ছিল, আকবরের ধর্মনীতি কী ছিল, আকবরের রাজপুত নীতি কী ছিল, এগুলো কিন্তু আমাদের বিশেষ করে পড়তে হবে, বড় বড় প্রশ্ন। শেষ যে পার্ট দেখো, ধর্ম ও সংস্কৃতি। তা মুঘল যুগের ধর্ম কেমন ছিল, বিশেষ করে আকবর তো নিজস্ব একটা ধর্ম করেছিলেন, আকবরের যে ধর্মনীতি, তার যে বিবর্তন, সেটা যেমন পড়তে হয়। এই সময় ইসলাম ধর্মের মধ্যে সুফিবাদের আবির্ভাব ঘটে, আগেই আবির্ভাব ঘটেছিল সুলতানি যুগে। মুঘল যুগে এই সুফি ধর্মের রূপটা কেমন ছিল, ভক্তি ধর্মের রূপটা কেমন ছিল, আরও অনেক একাধিক মতবাদ গড়ে ওঠে, ধর্মীয় মতবাদ, সেগুলো বা কেমন ছিল, সব এখানে আমাদেরকে পড়তে হবে। মুঘল যুগের ধর্ম আর সংস্কৃতি দেখি, মুঘল যুগের যে শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতির যে অগ্রগতি হয়, সেগুলোও আমাদেরকে এখানে পড়তে হচ্ছে। তো এই হচ্ছে 5টি ইউনিট। 5টি ইউনিটের প্রথম ইউনিট হচ্ছে ইতিহাসের উপাদান মুঘল যুগে, 2 নম্বরে আছে মুঘল শাসন প্রতিষ্ঠা, বাবর, হুমায়ুন, শেরশাহ, 3 নম্বরে আছে আকবরের রাজত্বকাল, আকবরের রাজপুত নীতি, সাম্রাজ্য বিস্তার নীতি, ধর্মনীতি, আকবরের জায়গিরদারি প্রথা, মনসবদারি প্রথার বৈশিষ্ট্য, অভিজাতদের সাথে সম্পর্ক, উলেমাদের সাথে তার সম্পর্ক। আর সমাজ অর্থনীতিতে রয়েছে কৃষি, বাণিজ্য, কৃষক, অকৃষিজ উৎপাদন, এগুলো। আর ধর্ম সংস্কৃতিতে রয়েছে আকবরের ধর্ম, সুফি ধর্ম, ভক্তি ধর্ম, সংস্কৃতিতে রয়েছে শিল্প সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য। তো এই 5টি ইউনিটকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এর মধ্যেই থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবং এখানে মাত্র 10টি প্রশ্ন আমি রেখেছি, মাত্র টপ 10 ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 10টির মধ্যে তোমরা 100% কমন পাবে। আমি এই 10টি প্রশ্নেরই যে সাজেশন অন স্ক্রিনে তুলে ধরছি। এখন এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমরা ইউটিউবে যদি লেখো যে আকবরের ধর্মনীতি, দেখবে আমার অ্যান্সার পেয়ে যাবে। আকবরের রাজপুত নীতি যদি লেখো এই কথাটুকু, তাতেই আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। এই জন্য সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের সামনেই রাখা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্স ক্লিক করলেও তোমরা এই পেপারের ডিএসসিসি 9 পেপারের পুরো প্লে লিস্টটা পেয়ে যাবে, সেখানে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়া কারোর কোনো সুবিধা থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8327540600 নাম্বারেও হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের কোনো প্রয়োজন হলে। কারণ তোমাদের এই পেপারের উপরে কলেজ প্রজেক্ট আসবে, সেই সময়ও যদি তোমাদের কোনো অ্যান্সারের প্রয়োজন হয়, যে অ্যান্সার আমার হয়তো দেওয়া হয়নি, সেটাও কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করতে পারবো। তাই এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 9 মুঘল যুগের ভারতের ইতিহাসের উপরে ফাইনাল সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 9 সাজেশন 2026 গ্রুপ এ, যেখানে 20 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, পরীক্ষায় 5টি প্রশ্ন আসবে, 3টি লিখতে হবে। তো তার জন্য তোমরা 10টি প্রশ্ন ভালো করে দেখে যাবে। আকবরের ধর্মনীতির বিবর্তন আলোচনা করো, 2 আকবরের রাজপুত নীতির পর্যালোচনা করো। এই 1 এবং 2 এর মধ্যে একটা অবশ্যই পরীক্ষায় আসবে। পরেরটি দেখো মুঘল রাষ্ট্রের প্রকৃতি নিয়ে আলিগড় ঐতিহাসিকদের বক্তব্য। পরেরটি মুঘল আমলের জমিদারদের শ্রেণীবিভাগ আলোচনা করো। পরেরটি ঐতিহাসিক আবুল ফজলের মূল্যায়ন করুন। পরেরটি আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখো। 7 মুঘল অভিজাত শ্রেণীর গঠন বর্ণনা করো। 8 মুঘল আমলে উৎপাদিত ফসলগুলি লেখো। 9 মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা আলোচনা করো। 10 মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থান পর্যালোচনা করো। এবং আরেকটি প্রশ্ন রয়েছে মুঘল যুগের সমুদ্র বাণিজ্য ও বহির্বাণিজ্য, বিশেষ করে ভারত মহাসাগরীয় বাণিজ্য। এবং আরেকটি প্রশ্ন এখানে রয়েছে, দেখো বাবরের ভারত আক্রমণের তাৎপর্য আলোচনা করো। এই 12টি প্রশ্ন রয়েছে, তোমরা এই 12টি প্রশ্ন ভালো করে পড়বে, এর মধ্যে আশা করি সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 3টি, পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে, তার মধ্যে 3টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। টিকা প্রশ্ন, তো এই টিকা প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, দেখো পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব, খানুয়ার যুদ্ধের তাৎপর্য, আবার তুলনা আসতে পারে পানিপথের প্রথম যুদ্ধ এবং খানুয়ার যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা। দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, দিন ইলাহি, সুলিকুল, বদায়নী কেন আকবরকে সমালোচনা করেন, ফ্রাসোয়া বার্নিয়ের রচনা, মুঘল আমলে বৈদেশিক সাহিত্যিক উপাদান, বাবরনামা, তুজুকি বাবরি, জাপ্তি ব্যবস্থা, আইনি দহশালা, উলেমাদের সঙ্গে আকবরের বিরোধিতার কারণ, কবলিয়াত ও পাট্টা, শেরশাহের প্রশাসনিক সংস্কার, মুঘল আমলের জলসেচ পদ্ধতি, মাদাদ ই মাস, আকবরের গুজরাট জয়ের তাৎপর্য, শেরশাহ ও হুমায়ুনের দ্বন্দ্ব, খুদকস্ত ও পাহিকস্ত, খালিশা জায়গির ও পাইবাকি। এখানে 17-18টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই কমন পেয়ে যাবে। এই সব প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।